আসসালামু আলাইকুম, আমি আরাফাত হোসাইন। আচ্ছা, আমরা পদ্মা ব্যারেজ সম্পর্কিত অনেক বিষয় জানি। পদ্মা ব্যারেজটা আমাদের খুবই প্রয়োজন, এই সম্পর্কে জানি। নিউজ চ্যানেলগুলো, বিরোধী দলগুলো ইত্যাদি নানান দল এইভাবে আমাদেরকে প্রচার করে আসছে। আচ্ছা, আমরা কি এটার গভীরে যাওয়ার কি কোনো চেষ্টা করেছি? এটার গভীরে অবশ্যই আমাদের যেতে হবে। সো এক্ষেত্রে আমরা কি করব? দ্য ডেইলি স্টার থেকে একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে মোহাম্মদ খালিকুজ্জামানের, যিনি কিনা যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ ও সমুদ্র বিজ্ঞানের অধ্যাপক। এছাড়াও তিনি একজন পানি বিশেষজ্ঞ। তার মতামত আমরা বিশ্লেষণ করব। একজন ক্যাডার অবশ্যই চিন্তা করবে ভূমিকা, উপকারিতা, অপকারিতা এবং উপসংহার এবং নিজস্ব বিশ্লেষণ এবং উপসংহার সম্পর্কে। তো এই ক্ষেত্রে আমরা ওইভাবে করেই বিষয়টা আলোচনা করব। আমরা পদ্মা ব্যারেজ যে প্রয়োজন সেই বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি, বাট এটার যে ক্ষতি সেটা কি সেই প্রয়োজনের তুলনায় বেশি কিনা এই বিষয়টা আমাদের অবশ্যই আলোচনা করতে হবে। ওইভাবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ওইভাবে আমাদেরকে বিষয়টা খাতায় উপস্থাপন করতে হবে। তো এক্ষেত্রে আমরা এই পদ্মা ব্যারেজ যে কি কি সমস্যা তৈরি করতে পারে মোহাম্মদ খালিকুজ্জামানের কাছ থেকে শুনে সেটা বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। চলুন জেনে আসি পদ্মা ব্যারেজ আমাদের কি কি সমস্যা সমাধান, মানে কি কি সমস্যার সৃষ্টি করতে পারে। এর সমাধানগুলো দেওয়া আছে, সমাধান নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। চলুন শুরু করা যাক পলি সঞ্চয়। পলি সঞ্চয় বিষয়টা কি? বাংলাদেশ বৃহত্তম বদ্বীপ। তো বদ্বীপ মানে সেখানে পলি সঞ্চয় থাকবে, আর এই পলি সঞ্চয়ের মাধ্যমেই এই বদ্বীপটা ধীরে ধীরে বিস্তৃতি লাভ করবে। যখনই পলি সঞ্চয় বন্ধ হয়ে যাবে তার মানে এই বদ্বীপ তখন একদম মৃতপ্রায় বদ্বীপে পরিণত হবে। তো তার ফলে কি হবে? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যেহেতু বাড়তেছে, সুতরাং সেই লবণাক্ত পানি এই বদ্বীপে প্রবেশ করবে। আর এটাই সবচেয়ে বড় সমস্যা। কারণ যেখানে দেখা যাচ্ছে 1960-এর দশকে বাংলাদেশের প্রধান নদীগুলো 200 কোটি টন পলি বহন করে নিয়ে আসতো, সেখানে সেটা এখন দাঁড়িয়েছে মাত্র 100 কোটি টন, এবং এরও নিচে কোনো কোনো গবেষণায় দেখা গেছে এই পরিমাণ মাত্র 60 থেকে 70 কোটি টন। তো এক্ষেত্রে যে বিষয়টা হবে, ওই যে বললাম পলি সঞ্চয় কমে যাবে। পলি সঞ্চয় কমে যাওয়ার ফলটা কি? সেটা লবণাক্ততা এখানে প্রবেশ করবে, যা আমাদের বাংলাদেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করবে। 1975 সালে ফারাক্কা ব্যারাজ চালু হওয়ার পর বাংলাদেশে প্রবেশকারী যে পলির পরিমাণ সেটা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। এখন রাজবাড়ী আর পাংশায় যদি এটা নির্মাণ করা হয়, তার মানে বুঝতে পারতেছেন যে আমাদের পলি কি হতে পারবে না। পলিগুলো আমাদের সাগরে যেতে পারবে না। না যাওয়ার ফলে কি হবে? এই বদ্বীপ ধীরে ধীরে মৃতপ্রায় বদ্বীপে পরিণত হবে। যাই হোক, ফারাক্কা থেকে যে আমরা শিক্ষা নিব, কি শিক্ষাগুলো নিব? যে ফারাক্কা এই ভারতের কি কি ক্ষতিগুলো করেছে সেগুলো আমরা জানলেই ফারাক্কা থেকে আমরা শিক্ষা পাবো। সে শিক্ষা আমরা পদ্মা ব্যারেজের ক্ষেত্রে তুলনামূলক একটা বিশ্লেষণ আমরা আসতে পারবো। যাই হোক, চলুন আমরা যাই। ফারাক্কা থেকে যে শিক্ষাটা নিব সেটা স্যান্ডর ও কলম্যান রুদ্রের গবেষণায় যেটা দেখা গেছে সেটা ফারাক্কা বছরে 30 থেকে 60 কোটি টন পলি আটকে রাখে। এর ফলে কি হচ্ছে? এর ফলে উজানে ব্যাপক পলি জমা হয়ে যাচ্ছে, নদীর পানি বহন ক্ষমতা কমে যাচ্ছে এবং জলাবদ্ধতা, বন্যা, ভাঙন ইত্যাদি সৃষ্টি হচ্ছে, যার ফলে মালদহে 40,000 পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাটির দিকে মুর্শিদাবাদে পানি সংকট দেখা দিচ্ছে। হঠাৎ বিপুল পরিমাণ বন্যার ফলে পানি ছাড়ার ফলে, অর্থাৎ বন্যার ফলে যে পানি ছাড়া হয়ে ফারাক্কা বাদ দিয়ে, এর ফলে 40,000 পরিবার ক্ষতিগ্রস্ত। তীব্র ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে 100 স্কয়ার কিলোমিটার জায়গা, জমি এগুলো বিলীন হয়ে যাচ্ছে। 50,000 ঘর বাড়ি ধ্বংস হচ্ছে। পশ্চিমবঙ্গ, বিহারেও এর যে ক্ষয়ক্ষতি, এর কারণে কয়েকবারই সেখানে আন্দোলন হয়েছে। সুতরাং ফারাক্কা ব্যারেজ যে ভারতের জন্য উপকারের চেয়ে অপকার বেশি, সেটা আমরা এখান থেকে কিছুটা উপলব্ধি করতে পারছি। যাই হোক, আমাদের তো তিস্তা রয়েছে। এই তিস্তা ব্যারেজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারণ তিস্তা ব্যারেজের ফলে কি আসলেই উন্নতি হয়ে, মানে আমাদের কি উপকার হচ্ছে না অপকার হচ্ছে, সেই বিষয়টা আমাদের দেখতে হবে। তিস্তার ফলে কি হয়েছে? তিস্তার নিম্নচলে নদীর পানি বহন ক্ষমতা কমে গেছে, সেখানে আশেপাশের এলাকা ভাঙন সৃষ্টি হয়েছে, পানি ধারণ ক্ষমতা কমে গেছে। বাট আলটিমেট যে উপকার, সেই উপকারের চেয়ে ক্ষতি আর উপকার যদি আপনি হিসাব করেন, দেখবেন কিছুটা ক্ষতির পরিমাণটাই বেশি। এ থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত যে ব্যারেজ কখনো পানি উৎপাদন করতে পারে না, ব্যারেজ জাস্ট পানি আটকে রাখতে পারে। আর প্রকৃতির সাথে বিরোধিতা করা মানে প্রকৃতি আপনার ক্ষতি করেই ছাড়বে। যাই হোক, এরপরে যদি আমরা যাই 4 নাম্বার, প্রকল্পের নকশা। এখানেও একটা আমাদের গলদ। প্রকল্প নকশা অনুযায়ী আমাদের যেটা বলা হচ্ছে, আসলে কি প্রকল্প অনুযায়ী সেটা কি করা হবে কিনা, বা মানে সেটা করা হচ্ছে কিনা, এই বিষয়টা তো আর গভীরে কেউ প্রবেশ করে না। এটাও একটা বড় সমস্যা। প্রকল্পের নকশা অনুযায়ী বলা হয়েছে 2.9 বিলিয়ন ঘনমিটার বা প্রায় 3 BCM পানি এখানে আটকে রাখা যাবে। এই কথাটা সত্য, কিন্তু
পদ্মা নদীতে যদি বন্যা হয়, সেই বন্যার সময় একদিনই 6 BCM পানি সেখান থেকে প্রবাহিত হয়। এখন আপনি বুঝতে পারতেছেন, যেখানে হচ্ছে 6 BCM পানি একদিনের মধ্যে প্রবাহিত হয়, সেখানে 3 মাসে 2.9 ঘন মিলিয়ন ঘনমিটার আর কি করা হচ্ছে, ধারণ ক্ষমতার পরিকল্পনা নিয়ে আগানো হচ্ছে। তো যখন একদিনে 6 BCM হবে, তখন এটার পরিস্থিতি কি হতে পারে এবার আপনারা একটু কল্পনা করেন। প্রকল্পের দাবির মাধ্যমে 19 লাখ হেক্টর জমিতে তারা বলছে যে 19 লাখ হেক্টর জমিতে তারা সেচ প্রদান করতে পারবে। আসলেই কি 19 লাখ হেক্টর জমিতে সেচ প্রদান সম্ভব? 19 লাখ হেক্টর জমিতে যদি সেচ প্রদান করতে হয়, মিনিমাম 9.5 বিলিয়ন ঘনমিটার পানি আটকে রাখা প্রয়োজন, নয়তো এটা পসিবল না। যাই হোক, এরপরে যদি আমরা যাই ফারাক্কার সমস্যা 2.0 লোডিং, অর্থাৎ ফারাক্কার সমস্যা বর্তমান বাংলাদেশের যে সমস্যা হচ্ছে, এর চেয়ে ভয়াবহ সমস্যা যে আবার বাংলাদেশের মধ্যেই সংঘটিত হবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। শুষ্ক মৌসুমে ভারত ফারাক্কা দিয়ে তো পর্যাপ্ত পানি দেয় না, এমনকি তিস্তা নিয়ে ভারতের সাথে কোনো চুক্তিই নাই। তাহলে আপনি বুঝতে পারতেছেন, সে তিস্তা দিয়ে পানি আসতেছে না, মানে পানি দিচ্ছে না, ফারাক্কা দিয়ে আপনি হচ্ছে পানি পাচ্ছেন না শুষ্ক মৌসুমে, তখন কি হবে? তখন হচ্ছে মেঘনায় মোহনায় যে পানিটা আসে, মোহনায় এসে সেটা বরিশাল দিয়ে বের হয়ে যায়, অর্থাৎ সাগরে গিয়ে মিশে, সেই কাজটা আপনি হচ্ছে তখন এই পানি কোথায় পাবেন? তখন তো এই পলিও বহন করে আনতে পারবে না, পানি বহন করে আনতে পারবে না। তখন কি হবে? ওই দক্ষিণাঞ্চলের নদীগুলোর ধারণ ক্ষমতা কমে যাবে, তার কি বলা হয়, নদীগুলো ভরাট হতে থাকবে। নদীর পরে যখন হঠাৎ বর্ষাকাল আসবে, তখন ইচ্ছা মতো ভাঙতে ভাঙতে সে চলে যাবে, ইচ্ছা মতো জায়গা জমি সে বিলীন করে নেবে, মানুষের ক্ষতির সম্মুখীন হবে। যাই হোক, এরপরে এক অঞ্চলের লবণাক্ততা সমস্যা সমাধানে আপনি অন্য অঞ্চলের কি করতেছেন? লবণাক্ততা বাড়িয়ে দিচ্ছেন। আপনি সমস্যা একটা সমাধান করতে গিয়ে আরেকটা সমস্যা বাড়িয়ে দিচ্ছেন, অর্থাৎ সমস্যাটাকে স্থানান্তর করতেছেন। কি হবে? এতদিন দক্ষিণ পশ্চিম অঞ্চলে হচ্ছে পানি আসতো না গড়াই, মধুমতি, চন্দনা নদী দিয়ে, তখন আপনি ওইখানে পানির ব্যবস্থা করতেছেন, সেখানে হয়তো লবণাক্তের কিছুটা কমবে মিঠা পানির জন্য। কিন্তু আপনি আবার কি করতে, মানে এর ফলে আবার কি হবে? এর ফলে আবার দক্ষিণাঞ্চলে হচ্ছে আপনি তখন পানি দিবেন না মেঘনার মোহনায়, তখন কি হবে? দক্ষিণাঞ্চল পানি পাবে না, তখন লবণাক্ততা ওই দিক দিয়ে প্রবেশ করবে। সে তো প্রবেশ করবি, লাভ, আলটিমেট লাভটা কি হইলো? আলটিমেট এখানে লাভটা হইলো না, সমস্যাটা তৈরি হইলো কি, যে এক স্থান থেকে অন্য স্থানে আপনি যে সমস্যাটাকে ট্রান্সফার করে দিলেন। এটা কি কোনো সমাধান হতে পারে একটা দেশের? কখনোই না। এর বিস্তারিত সমস্যার সমাধান সম্পর্কেও দ্য ডেইলি স্টারকে দেওয়া খালিকুজ্জামানের সাক্ষাৎকারে আলোচনা করা হয়েছে, এত বিস্তারিত একটু ভিডিওতে বলা সম্ভব না। তবে গত ভিডিওতে আমি সমস্যা সমাধানের জন্য প্রথমে টোটাল 6টি কথা বলেছিলাম, সেখানে প্রথম যে 5টি, সেই 5টি নিয়ে হচ্ছে এই খালিকুজ্জামান আলোচনা করেছেন। এই 5টিকে যদি ঠিকঠাকভাবে, মানে কি বলা হয়, ঠিকঠাকভাবে কার্যকর করা যায়, আমাদের 6 নম্বর প্রকল্পের কোনো প্রয়োজন, মানে 6 নম্বর ইসে যাওয়ার প্রয়োজন না, এত পদ্মা ব্যারেজ নির্মাণের প্রয়োজন নেই। কারণ এখানে আপনি দেখেন, এখানে 35,000 কোটি টাকার অলরেডি একটি বাজেট ঘোষণা করা হয়েছে। তো 35,000 কোটি টাকা দিয়ে, অর্থাৎ 34,500 কোটি, যা 35,000 কোটি, বাংলাদেশে কোনো বাজেট, অর্থাৎ কোনো একটা প্রকল্পের বাজেট দেওয়ার পরে সেই বাজেট 3 থেকে 4 বার বাড়ে নাই, এমন কোনো ইতিহাস এখানে নাই। সুতরাং এই বাজেট যে 50-60 হাজার কোটি টাকায় চলে যাবে, সেটা এখনই বোঝা যাচ্ছে। কারণ আপনি এত টাকা খরচা করতেছেন, এরপরে আবার যে গবেষণা উঠে আসছে যে প্রতি বছর 5,000 কোটি টাকা ক্ষতি হবে, তার মানে বুঝতে পারতেছেন এই ক্ষতি আরো বেশি হতে পারে। আপনি 50,000 কোটি টাকা ব্যয় করতেছেন, এখন ধরলাম 35,000, এরপরে প্রতি বছর 5,000 কোটি করে ক্ষতি দিচ্ছেন, কিন্তু আসলে কি বর্তমান সময়ে কি আপনার সেই পরিমাণ ক্ষতি কি হচ্ছে কিনা, এই ক্ষতির তুলনামূলক একটা বিশ্লেষণ অবশ্যই আপনার করা উচিত। আপনি এত কোটি টাকা লোন নিচ্ছেন, সেই লোনের তো নিচ্ছেনই, এরপর 5,000 কোটি টাকার ক্ষতি দিতে হবে প্রতি বছর বাংলাদেশের সামগ্রিক ক্ষয়ক্ষতি বিবেচনায়। এটা কি আসলে ঠিক হচ্ছে কিনা, এই বিষয়ে আরো পর্যালোচনা করা উচিত। আর সর্বপ্রথম যে কাজটা করা উচিত, সেটা উচিত ভারতের সাথে আমাদের চুক্তি নিয়ে অবশ্যই কথা বলা উচিত। কিভাবে ফারাক্কা চুক্তিকে আরো আন্তর্জাতিক মানের করে চুক্তিটা করা যায়, সেই বিষয় ভাবা উচিত। অন্যান্য নদীগুলো নিয়েও হচ্ছে আমাদের, শুধু পদ্মা নয়, অন্যান্য নদীগুলোকে নিয়েও আমাদের বিষয়টা বিশ্লেষণ করা উচিত। যাই হোক, পরীক্ষার জন্য হচ্ছে আমরা যে সমস্যা সমাধান, সমস্যার যে মানে এটা পদ্মা ব্যারেজ করলে যে ক্ষতি ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ আরো বেশি ফলপ্রসূ যদি ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।